আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আমি পরপর পেজগুলো সলভ করছি। এখানে দেখো জিওগ্রাফির যে পেজগুলো আছে, AC7, AC30, AC50, AC73, AC92, AC104, AC120, AC126। বর্তমানে AC126 এই পেজের পার্ট এ পার্ট বি হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব পার্ট সি। এই পার্ট সিতে আমরা জানি ভারতের পোর্শন এবং যে বিশেষ অঞ্চলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। তো এখানেও 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, এখানেও 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। এখানে যে প্রশ্নগুলো আছে তার মান হচ্ছে 3, আর এখানের প্রশ্নগুলোর মান হচ্ছে 2। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা জানো 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য আমি কিন্তু উত্তর তোমাদের জন্য রেডি করে রেখেছি, একদম ডায়েরিতে এভাবেই লেখা আছে। 3 নম্বরের প্রশ্ন বা প্রথম চ্যাপ্টারে বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের অলরেডি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি শুধু 5 নম্বরের নয়, সমস্ত প্রশ্নের উত্তরই পিডিএফ আকারে দিয়ে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত গ্রুপে যুক্ত নয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির নোটসগুলো পাঠিয়ে দিতে পারবো। এখন পার্ট সি এর এক এক করে প্রশ্ন আলোচনা করব। এখানে দেখো এতগুলো বই আছে, তোমাদের এই নিউ সিলেবাসে প্রকাশিত প্রত্যেকটি বই হাতের সামনে আছে, তোমাদেরকে একদম মেনশন করে দেবো কোন বইতে কোন উত্তরটা তোমরা ভালো পাবে এবং কোথা থেকে কতটা লিখবে। প্রথম প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 3টি কারণ উল্লেখ করো। কারণগুলো জানানোর আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই একটা লাইক করে দিও এবং গুরুত্বপূর্ণ তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখে নিই কোন বইতে এই উত্তরটা ভালো আছে। দেখো, এই প্রশ্নের উত্তরের জন্য অরুণাভ মিশ্র, ডক্টর রামকৃষ্ণ সেনের বইতে আমরা 169 পেজে দেখে নেব ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ। পৃথিবীতে যতগুলো শিল্প আছে তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ভারতে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পৃথিবীতে 6ষ্ঠ স্থান অধিকার করে। তোমরা এরকম ইন্ট্রোডাকশানে একটা লাইন লিখবে। এবার উন্নতির কারণগুলোর মধ্যে প্রথম কারণ কৃষি সম্পদের প্রাচুর্য। দুধ, ডাল, কলা, আম, বেদানা, পেঁপে, লেবু, ওকরা, আদা প্রভৃতি দ্রব্য উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম বা শ্রেষ্ঠ স্থান অধিকার করে। ধান, গম, ফল, সবজি, ডিম, চা, বাদাম, আখ, মাংস উৎপাদনে 2য় স্থান অধিকার করে। তাহলে এই যে এতগুলো দ্রব্য উৎপাদনে প্রথম স্থান, এতগুলো দ্রব্য উৎপাদনে 2য় স্থান পৃথিবীর মধ্যে, তার মানে কাঁচামালের যথেষ্ট যোগান রয়েছে। এছাড়া জনসাধারণের পছন্দ ও জীবনযাত্রার মানের পরিবর্তন। এখন কিন্তু নগরায়ন ঘটছে, বিপুল সংখ্যক মানুষ, সে মানে ছেলে হোক বা মেয়ে হোক, তরুণ যুবক যুবতী সবাই যেহেতু বিভিন্ন রকম কাজে যুক্ত, ফলে যেটা তৈরি করা খাদ্য তার উপর ঝোঁক বাড়ছে এবং তার ফলেই কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি ঘটছে। এই যে অধিক তরুণ যুবক জনগোষ্ঠী, মহিলাদের কর্মে নিযুক্তি ও শিক্ষার হার বৃদ্ধি, নগরীকরণের হার বৃদ্ধি, জনসাধারণের খাদ্যের চাহিদা পরিবর্তনের ফলে প্রক্রিয়াজাত খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। একক পরিবার বৃদ্ধি। এখন মোটামুটি সবাই যেহেতু দুজনেই কাজ করে বা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, গ্রামে থাকলে সেখান থেকে শহরে চলে আসছে, তো ছোট পরিবার বা একক পরিবার বৃদ্ধি পাচ্ছে যেখানে দুজনেই কাজ করে, ফলে চটজলদি খাবার বা রেডি টু ইট অ্যান্ড কুক এই খাবারের চাহিদা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আরও কারণ রয়েছে প্রক্রিয়াজাত খাবারের চাহিদা বৃদ্ধির। ভারতীয় জনগণের পরিবর্তিত জীবনধারা এবং পছন্দের কারণে সুবিধাজনক ও খাওয়ার জন্য প্রস্তুত খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে। একই রকম তোমরা এই ব্যাপারগুলোই লিখতে পারো। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিতে বলবো যে বিভিন্ন অনুকূল সরকারি সংস্থা রয়েছে, মেগা ফুড পার্ক, MFP স্থাপন, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সমন্বিত কোল্ড চেন ব্যবস্থা, পরিকাঠামোয় মূল্য সংযোজন কর্মসূচি, এছাড়া উন্নত পরিকাঠামো যেমন উন্নত পরিবহন ব্যবস্থা, কোল্ড স্টোরেজের সুবিধা, পণ্য মজুতকরণের সুবিধা, অনলাইন খাদ্য সরবরাহের সুবিধা, এগুলোও কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণের শিল্পের উন্নতির কারণ। ক্রমবর্ধমান ব্যবহারযোগ্য আয়, নগরীকরণ বৃদ্ধি, গ্রামাঞ্চলে কৃষির আধুনিকীকরণের ফলে জনগণের ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য ভোগের প্রকৃতির পরিবর্তন ঘটছে। তাহলে এটাই হচ্ছে এই কারণগুলোই তোমরা লিখবে। 2 নম্বর প্রশ্ন, নির্মাণ ভিত্তিক শিল্প বলতে কী বোঝো? এই শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলি উল্লেখ করো। 2টো পার্টে ভাগ করে দেওয়া আছে, তোমাদেরকে ধরে নিতে হবে নির্মাণ ভিত্তিক শিল্প বলতে কী বোঝো। এটা যদি 2 নম্বর থাকে তাহলে কাঁচামালে 1 নম্বর থাকবে, সেটা না করে ধরে নাও এটাতেও দেড় আছে, এটাতেও দেড় আছে।
নির্মাণ ভিত্তিক শিল্প কাকে বলে এবং কাঁচামাল, অনিরুদ্ধ হাজরা হরেকৃষ্ণগিরি বইতে 221 পাতায়। নির্মাণ ভিত্তিক শিল্প হচ্ছে এই শিল্পে যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সরাসরি কাঁচামাল থেকে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। সম্পদের কার্যকারিতাকে বাড়িয়ে মূল্য সংযোজন দ্বারা মানুষের কাছে অধিক প্রয়োজনীয় দীর্ঘদিন ব্যবহারযোগ্য মূলধন সম্পদে রূপান্তরিত করার প্রয়োজনীয় উৎপাদন ব্যবস্থাকে যন্ত্রশিল্প বা নির্মাণ ভিত্তিক শিল্প বলা হয়। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্প আর নির্মাণ ভিত্তিক শিল্প। এই নির্মাণ ভিত্তিক শিল্প দ্বিতীয় পার্টে জানতে চাওয়া হয়েছে যে কাঁচামালগুলো কি কি। মোটর গাড়ির ইঞ্জিন সহ বডি, সিট, ব্যাটারি, চাকা প্রভৃতি নির্মাণে সাধারণত 2 ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়। একটা হচ্ছে ধাতব কাঁচামাল, তার জন্য প্রয়োজন লৌহ ইস্পাত, এছাড়া তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম। অধাতব কাঁচামাল, মোটর গাড়ি নির্মাণ শিল্পের অধাতব কাঁচামালগুলি হলো যথাক্রমে প্লাস্টিক, ফোম, পিভিসি, কাপড়, রবার, কাঁচ, রং, স্পঞ্জ, চামড়া। তাহলে হয়ে গেল। এরপরে চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা আছে ভারতে কৃষিভূমি ব্যবহারের মুখ্য প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলি কি কি। এখানেও 2টো ভাগে ভাগ করে দেওয়া আছে কোশ্চেনটাকে। ভারতের কৃষিভূমি ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন যে কোনো 2টি প্রাকৃতিক নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। ভারতে কৃষিভূমি ব্যবহারের মুখ্য নিয়ন্ত্রক, এটাও হাজরাগিরি বা বুক ইন্ডিয়ার বইতে 237 পাতায়। মুখ্য নিয়ন্ত্রক, প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলো জানতে চেয়ে হয়েছে এবং 2টো প্রাকৃতিক নিয়ন্ত্রকের ভূমিকা লিখতে বলা হয়েছে। প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, এছাড়া হচ্ছে মৃত্তিকা। আবার মানবীয় নিয়ন্ত্রক, এই কোশ্চেনে কিন্তু জানতে চাওয়া হয়নি। মানবীয় নিয়ন্ত্রকের মধ্যে রয়েছে জনঘনত্ব, প্রযুক্তির উন্নয়ন, শিল্পকর্মে অংশগ্রহণ। এবার 2টো প্রাকৃতিক নিয়ন্ত্রকের ভূমিকা, সেখানে তোমরা ভূপ্রকৃতির ভূমিকা, জলবায়ুর ভূমিকা লিখবে। ভূপ্রকৃতিগতভাবে সমভূমি কৃষির সর্বাপেক্ষা উপযোগী, বিশেষত নদী অববাহিকার সমভূমি এবং উপকূল সমভূমির কৃষিক্ষেত্র থেকে ভারত বেশিরভাগ ফসল উৎপাদন করে বা ভারতে বেশিরভাগ ফসল উৎপাদিত হয়। জলবায়ু, ভারতে কৃষি আজও মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। মৌসুমি বায়ু দ্বারা কম বৃষ্টিপাত খরা পরিস্থিতি সৃষ্টি করে, আবার যখন অধিক বৃষ্টিপাত তখন বন্যা ফসলের ক্ষতি করে। যদিও এই বন্যা পরিস্থিতির ফলে পরিসঞ্চিত হয়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাছাড়া জলবায়ুগতভাবে ভারত ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত হওয়ায় এখানে ক্রান্তীয় অঞ্চলের ফসল উৎপাদন হয়। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের পার্বত্য জলবায়ুতে বাগিচা ফসল, চা, কফির চাষ হয়। ভারতীয় কৃষিভূমি ব্যবহারে জলবায়ু নিয়ন্ত্রণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এইভাবে তোমরা ভূপ্রকৃতি এবং জলবায়ুর ভূমিকা লিখবে। এছাড়া মৃত্তিকার কথাও লিখতে পারো, তোমাদের 2টো কারণ বলতে দেওয়া আছে, তোমরা 2টো কারণ লিখবে। চলে যাব 4 নম্বর প্রশ্নে। এখানে অনেকগুলো পেজে 6 লেখা আছে, 6 নয়, এটা অ্যাকচুয়ালি 4-এর দিকে। কলকাতায় বায়ু দূষণের 3টি প্রধান কারণ, এটা দেখে নেব। বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে প্রাচীন যানবাহন। পরীক্ষা থেকে জানা গেছে নতুন গাড়ি থেকে বাতাসে দূষক সংযোজন কিন্তু কম হয়। এবার কলকাতার প্রায় 51% গাড়ি, যেটা হচ্ছে পুরানো গাড়ি, এই বায়ু দূষণের জন্য দায়ী। 1996 সাল থেকে 2011 সালের মধ্যে কলকাতায় যানবাহনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কলকাতায় যানবাহনের সংখ্যার তুলনায় রাস্তাঘাটের ঘনত্ব কম। বিশেষ করে কলকাতায় বেশিরভাগ যানবাহন 10 থেকে 15 বছরের পুরানো। এই পুরানো যে যানবাহন, সেখান থেকে যে ধোঁয়া, তাতে নাইট্রোজেন অক্সাইড এবং কণা জাতীয় পদার্থের মতো দূষক উচ্চমাত্রায় বায়ুতে সংযোজিত হয় এবং বায়ু দূষণ ঘটায়। এছাড়া শিল্প কারখানা, কলকাতায় বৃহৎ শিল্প কারখানা যেগুলি রয়েছে, স্টিল, ভারী ইঞ্জিনিয়ারিং, খনন, সিমেন্ট, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, পাট শিল্প, এগুলি থেকেও প্রচুর পরিমাণে দূষক কিন্তু বাতাসে মেশে। যে সমস্ত শিল্পগুলি শক্তি উৎপাদনের জন্য কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি পোড়ায়, সেগুলোর ক্ষেত্রে তো কথাই নেই, সেক্ষেত্রে বায়ুতে দূষক সংযোজনের মাত্রাটা আরও বেশি। এছাড়া রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। কলকাতা জেলার সাথে সংযুক্ত পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বজবজ, এছাড়া বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র বাদে রয়েছে টিটাগড়। এছাড়া সিএসসির অধীনস্থ যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নির্গত SO2 অ্যাসিড বৃষ্টি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে। 3টে কারণ লিখতে বলা হয়েছে, এই 3টে কারণই যথেষ্ট। এছাড়া অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, এখানে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা মুক্ত বর্জ্য পোড়ানো বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখা যায় কি আজও খোলা স্থানে এরকম বর্জ্য ফেলা হচ্ছে এবং সেটা পোড়ানোও হচ্ছে, ফলে বাতাসে প্রচুর মিথেন মিশছে। এই কারণটা তোমরা একটা এক্সট্রা জেনে রাখো। এছাড়া আতশবাজি পোড়ানো,
শুধুমাত্র যে কালী পুজোর সময় পোড়ানো হয় এরকম নয়, যে কোনো উৎসবে এখন আতশবাজি পোড়ানোর মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। তার জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি দূষকগুলো বাতাসে মিশছে। এবারে চলে যাব 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে দেখে নেব ভারতে কাগজ শিল্পের সমস্যা, তারপরে দীর্ঘস্থায়ী বা সুস্থায়ী উন্নয়নে গৃহীত 2টি পদক্ষেপ, আর্সেনিক দূষণের 2টি কারণ, ভারতে কৃষিজমির বিভাজন রোধে 2টি পদক্ষেপ। ভারতে কাগজ শিল্পের সমস্যা অনেক রয়েছে, তার মধ্যে মূল সমস্যা হচ্ছে বনজ কাঁচামালের অভাব। রাসায়নিক দ্রব্যেরও তুলনামূলকভাবে ভারত একটি জনবহুল দেশ, এখানে যে জনসংখ্যা কাগজের চাহিদা তার তুলনায় বনজ কাঁচামালেরও যেরকম অভাব রয়েছে, রাসায়নিক দ্রব্যেরও অভাব রয়েছে। কাগজের মানও খুব একটা ভালো নয়, উৎপাদন ব্যয় অধিক পড়ে যায়, এছাড়া মূলধন লগ্নিরও অভাব দেখা যায়। এটা তোমরা মিশ্র সেনের বইতে 188 পাতায় দেখে নেবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ভারতের কাগজ শিল্প কেন্দ্রগুলির কাঁচামাল উৎপাদক অঞ্চল থেকে দূরে অবস্থিত বলে কাঁচামাল পরিবহনের খরচ অধিক হয়। এছাড়া সাবাই ঘাস, বাঁশ প্রভৃতির ভাণ্ডার অফুরন্ত নয়। আবার পরিবহন ব্যবস্থার অভাবও রয়েছে, যদি হিমালয় সরবর্গীয় অঞ্চল থেকে আনা হয় তাহলে কিন্তু পরিবহন ব্যবস্থা সেরকম ভালো নয়। রাসায়নিক দ্রব্যেরও অভাব রয়েছে, উৎপাদন ব্যয় অধিক পড়ে যায়, মূলধন লগ্নির অভাব রয়েছে, কাগজের অনুন্নত মান, রয়্যালটি ও লিজের সমস্যা, উৎপাদন ক্ষমতার স্বল্প ব্যবহার, ক্ষুদ্রায়তন কাগজ কলগুলির সমস্যা, উপযুক্ত প্রযুক্তিবিদ্যার অভাব, পরিবেশ দূষণ রোধ এবং কাগজের কম চাহিদা। ঠিক আছে, এরপরে চলে যাবে 2 নম্বর প্রশ্নে। ভারতের দীর্ঘস্থায়ী বা সুস্থায়ী উন্নয়নে গৃহীত 2টি পদক্ষেপ। এখানে তোমরা মিড ডে মিল কর্মসূচি আর সর্বশিক্ষা অভিযান এই দুটো রাখতে পারো। আমি হাজরাগিরির বইতে 243 পাতায় দেখিয়ে দিচ্ছি। এই যে ভারতের দীর্ঘস্থায়ী উন্নয়নে গৃহীত পদক্ষেপ, তার মধ্যে মিড ডে মিল কর্মসূচি। ভারতে এই কর্মসূচি গৃহীত 1995 খ্রিস্টাব্দে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণ, স্কুলের অন্তর্ভুক্তি ও উপস্থিতি বৃদ্ধি করার উদ্দেশ্যে এই কর্মসূচি গৃহীত হয়। এই প্রকল্পটিতে কি বিদ্যালয়ের কমপক্ষে 200 দিন মিড ডে মিল চালু রাখার কথা বলা হয়। প্রতিদিন 300 ক্যালোরি শক্তি উৎপাদিত হবে এমন খাদ্য প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে প্রদান করতে হবে। এছাড়া রয়েছে সর্বশিক্ষা অভিযান। ভারতে এই কর্মসূচি গৃহীত হয় 2000 খ্রিস্টাব্দে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে তোলা, সামাজিক ব্যবধান দূর করা প্রভৃতি ছিল এই কর্মসূচির উদ্দেশ্য। এছাড়াও কিন্তু প্রকল্প রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যদি ডিটেলস জানতে চাও। দক্ষ ভারত কর্মসূচি, ডিজিটাল ইন্ডিয়া। আমাদের যেহেতু দুটো দিতে বলা হয়েছে, আমরা দুটো আলোচনা করেছি। চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বরে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের 2টি প্রধান কারণ। আমরা এই কোশ্চেনটা বারে বারে আলোচনা করেছি, বারে বারে বিভিন্ন পেজে আসছে। একটা ভূতাত্ত্বিক কারণ, আর একটা হচ্ছে ভূগর্ভস্থ যে জলস্তর সেটা নিচের দিকে নামছে, কারণ জলসেচের পরিমাণ অতিরিক্ত হারে জলসেচ করা হচ্ছে, তাতে ভূগর্ভস্থ জলস্তর নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে কারণগুলো তোমাদেরকে তুলে ধরবো, কিন্তু যেহেতু দুটো কারণ বলা হয়েছে তাই দুটো কারণকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমি এখানে 3টে কারণ লিখে রেখেছি, তোমরা একটুখানি দেখে নাও হাজরাগিরির বইতে। ভূতাত্ত্বিক উৎস বা ভূতাত্ত্বিক কারণ, এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বা সুন্দরবন অঞ্চলে বা 24 পরগনার যে জায়গাগুলোতে আর্সেনিক দূষণের সমস্যা প্রবল, সেখানে গাঙ্গেয় অববাহিকায় এমন ভূতাত্ত্বিক গঠন রয়েছে যেখানে পাইরাইট অর্থাৎ আয়রন সালফাইড সহ আর্সেনিক সমৃদ্ধ পলিস্তর রয়েছে। এই আয়রন সালফাইড সমৃদ্ধ খনিজগুলিতে আর্সেনিক থাকে, যা ভূগর্ভস্থ জল উত্তোলনের সময় সেই জলের সাথে উঠে আসে। এছাড়া যে কারণটা বললাম ভূগর্ভস্থ জলস্তরের অবনমন, তার কারণ কিন্তু অতিরিক্ত জলসেচ। অতিরিক্ত হারে জলসেচের কারণে বা জল উত্তোলনের কারণে ভৌম জলস্তরটা ক্রমশ স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। এই ভূগর্ভস্থ জলস্তরের কমে যাওয়া, সেটা এই কমে যাওয়া অবস্থায় সংলগ্ন মাটি ও পলি অক্সিজেনের সংস্পর্শে আসে। অক্সিজেনের সংস্পর্শে আসায় জারণ প্রক্রিয়া দ্বারা অদ্রবণীয় আর্সেনিক সালফাইড দ্রবণীয় আর্সেনেট বা আর্সেনাইটে রূপান্তরিত হয়। ফলে দ্রবণীয় যেহেতু সহজে এই দ্রবণীয় আর্সেনেটের শুষ্ক মরশুমের পর আসা আর্দ্র মরশুমে ভূগর্ভস্থ জল সহজেই মিশে যায়। তা অতিরিক্ত জলসেচ এই কারণটা লিখলেও একই লিখবে, তবে দুটো কারণ ডিটেলসভাবে জেনে রাখো এবং এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা লিখে নেবে। চলে যাব পরের প্রশ্নে। লাস্ট এবং 2 নম্বরের শেষ কোশ্চেন। ভারতে কৃষি জমির বিভাজন রোধে 2টি পদক্ষেপ। এটা ভূমি সংস্কার, সমবায় কৃষি। এটা হাজরাগিরির বইতে 242 পাতাতে। আমরা সবাই জানি ভারতে কৃষির যেটা মূল সমস্যা সেটা হচ্ছে খণ্ড খণ্ড উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিগুলো 2 ভাই থাকলে 2টো ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়, ফলে একদম জোতগুলো ছোট ছোট। এতে কিন্তু চাষের অনেক অসুবিধা। এই কৃষি জমির বিভাজন রোধ করার জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে ভূমি সংস্কার। ভূমি সংস্কারের মাধ্যমে জমির মালিকানার পুনর্বণ্টন করা যেতে পারে। এক্ষেত্রে ভূমি সংস্কার আইন দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র জোতগুলিকে
একত্রীকরণ দ্বারা বৃহৎ জোতে বড় জমিতে পরিবর্তন করা যেতে পারে। এছাড়া সমবায় কৃষি পদ্ধতির মাধ্যমে ছোট ছোট জমির মালিকরা একত্রিত হয়ে যদি বৃহৎ পরিসরে চাষাবাদ করে, তাতে কৃষির জন্য বীজ, সার, ওষুধ, জলসেচের খরচ যেমন হ্রাস পাবে, আবার দুটো জমির মাঝে যে আলগুলো আছে এই আলটাও কিন্তু জমিতে পরিণত হবে যদি একসঙ্গে বৃহৎ একটা জমিতে পরিণত করা হয়। এবং কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, থ্রেসার এইগুলোও ব্যবহার করা দ্রুত, এই মানে যেখানে ধরো একটা ট্রাক্টরের 8টা ফলা চলছে, সেখানে 25টা ফলা একসাথে চলতে পারবে যদি কৃষি জমিটা বড় হয়। এছাড়া জমি একত্রীকরণ, একই কথা সমবায় প্রথায় চাষ বা জমি একত্রীকরণ। একই কৃষকের যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে এনে ফেলা হয়, একটা কৃষকের এখানে একটা জমি, ওখানে একটা জমি, তা না করে যদি একটা কৃষকেরই কাছাকাছি যে পরিমাণ টোটাল জমি তাকে এক জায়গাতে দিয়ে দেওয়া হলো, এটা করলেও কিন্তু কৃষি জমির বিভাজন রোধ হবে বা একটা কৃষি জোত আয়তনে বাড়বে। তো এই ভূমি ব্যবহারের পরিকল্পনা, ভূমি দখল আইন, সচেতনতা বৃদ্ধি, ভূমি অধিগ্রহণ আইন, ভূমি পুনরুদ্ধার, ভূমির রেকর্ডের আধুনিকীকরণ, ভূমি বাজার উন্নয়ন, এতগুলো পয়েন্ট আছে। তোমাদেরকে 2টো পয়েন্ট দিতে বলা হয়েছে, তোমরা অবশ্যই এর মধ্যে তোমাদের পছন্দসই পয়েন্ট 2টো বেছে নেবে। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং কোনো সময় হয়তো নোটিফিকেশান এলো না, চ্যানেল ভিজিট করে এসে দেখো তোমাদের কী কী নতুন ক্লাস আপলোড হবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।